বিসমিল্লাহির রহমানির রহিম। দর্শক, যাদের পিঠে ব্যথা, কোমরের কথা বলি নাই, পিঠে ব্যথা আছে, তারা ভিডিওটি যদি দেখেন একটু ভালো ধারণা আপনাদের হবে। এবং যারা চিকিৎসক আছেন তারা আমাদের এই ভিডিওটা যদি দেখেন তাহলে আশা করতেছি যে ইনশাআল্লাহ অনেক কিছু আইডিয়া পাবেন। শুরু করতেছি ভিডিওটা। তো আমাদের কাছে কালকে রাত্রে একটা পেশেন্ট আসছিলেন, উনি বাংলাদেশ বিমানে চাকরি করেন, নামটা আমি বলছি না, আপনাদের জ্ঞাতার্থে বলছি, আমাদের রিয়েল পিকচারটা আমরা আপনাদের সাথে শেয়ার করি। এখানে আমাদের কোনো আর্টিফিশিয়াল বা কোনো রকম কোনো প্রমোট করে কিছু করা হয় না। তো গতকালকে যে পেশেন্টটা আমাদের কাছে আসছিলেন, ওনার পিঠে ব্যথা। পিঠের কোন জায়গায় ব্যথা একটু লক্ষ্য করেন, এই মডেলটা ঠিক এই জায়গাটা ব্যথা। তো এই ব্যথাটা ওনার কিভাবে শুরু হইলো, উনি বললেন যে আমার হঠাৎ করে আমি শুয়েছিলাম, তার আগের দিন বেশ কিছু ব্যায়াম করেছি, তারপরে আমি রাত্রে শোয়া ছিলাম, সকালে উঠে আমার ব্যথাটা শুরু হইলো। এই ব্যথাটা প্রায় আজকে 1 মাস ধরে ব্যথা। আমি যখন ঘুমাইতে যাই তখন ব্যথা শুরু হয়, এবং ঘুমিয়ে পড়ার পর শুয়ে পড়লে ব্যথা হয় না, কিন্তু শোয়ার অবস্থা ব্যথা হয়, এবং শোয়ার থেকে ওঠার সময় আমার ব্যথা শুরু হয়। একটু ভালো ব্যথা লাগে, এরপর ব্যথা একটু কমে, একটু নাড়াচাড়া করলে, কিন্তু ওই যে একটা মৃদু ব্যথা ওই জায়গায় থাকেই। এটা নিয়ে আমি 1 মাস পার করতেছি। তা আমার কাছে আসছিলেন, তা আমি অনেক ইতিহাস নিলাম। তো প্রথমে আমি এটা এক্সক্লুড করার চেষ্টা করলাম যে এটা টিবি কিনা। অর্থাৎ আমরা জানি যে আমাদের এই T12 এই রিজনে আমাদের প্রথম হলো আমাদের ডায়াগনোসিসের প্রথমটাই হচ্ছে আমাদের পটস ডিজিজ বা টিবি। এটা কিনা আমি ডায়াগনোসিস করার চেষ্টা করলাম। তো এটা যদি হয় তাহলে তার গুরুত্বপূর্ণ কিছু লক্ষণ উনি বলতেন আমার ঘুষ জ্বর থাকে, আমার কাশি হয়, বা আগে ছিল, বা আগে টিবি ছিল, এবং আমি ক্লান্ত, আমার এনার্জি কম, এবং দীর্ঘ সময় একটা ইতিহাস থাকতো, এবং আমি টায়ার্ড বোধ করতাম। আমি অনেকক্ষণ দাঁড়িয়ে থাকলে আমি ব্যথা পাই। তারপরে আমি খুব বেশি মুভমেন্ট করলে ব্যথা পাই। এই জাতীয় কথাবার্তা, বেশ কিছু কথা উনি বলতেন। যেহেতু কোনো জ্বর নাই, যেহেতু কোনো কাশি নাই, আগেও টিবি ছিল না, মুভমেন্টে ব্যথা নাই, কোনো এনার্জি সমস্যা নাই, দাঁড়িয়ে থাকতে পারে, তাহলে তো তার টিবি হওয়ার কথা না। এই কারণে আমি এটা মোটামুটি সমস্ত ফাইন্ডিংস নেগেটিভ। এবার আসি আমাদের ডিস্ক প্রলাপস হতে পারে কিনা। ডিস্ক প্রলাপসের যতগুলি লক্ষণ থাকে তার কোনো কিছুই আমরা পাই নাই, এবং এটা রেডিয়েট করে সামনেও আসে না, অতএব এটা ডিস্ক প্রলাপস না। পরে আমরা চিন্তা করলাম যে এটা হয়তো মাসেল স্ট্রেন হয়েছে, হয়তো শোয়ার সময়। পরে আমরা এটা ধরে আমরা চিন্তা করে আমরা আগাইতেছিলাম, বা আমরা আগাচ্ছিলাম। পরবর্তী সময়ে আমি সাধারণত ডায়াগনোসিসটা করে আমি আমাদের সহকর্মীদের বুঝিয়ে দিই। কালকে রাতের মানে যে কোনো কারণে হোক আমাকে আবার লাস্টে পেশেন্টটাকে হ্যান্ডেলিং করা লাগছে। পরে আমি দেখলাম যে আমি যখন ওনাকে নিজে ম্যানিপুলেশন করতেছিলাম, বা বিভিন্ন অ্যাক্টিভিটি বা বিভিন্ন ফিজিও দিতেছিলাম, তখন আমার একটা অদ্ভুত ধারণা হলো যে না, বিষয়টা কিন্তু এরকম না। যদিও আমাদের অনেক মুভমেন্ট আমি করেছি, এর মধ্যে যত মুভমেন্ট ঘাড়ের আর ডিফারেন্ট ডায়াগনোসিস করার জন্য পিএলআইডি যত রকম ক্লিনিক্যাল টেস্ট সব করার পর আমাকে পিএলআইডি মনে হয় নাই, এবং যেটা ডিস্ক প্রলাপ সেটাও মনে হয় নাই, যেটা সার্ভাইকাল বা থোরাসিক ডিস্ক প্রলাপ সেটাও মনে হয় নাই। পরে আমি যখন থেরাপি দিই তখন দেখলাম যে ওনার পুরো পিঠটা পুরো শক্ত, একদম এই মুভমেন্টগুলো পুরো শক্ত। এবং দর্শক, এই যে আমাদের যে কোস্টাল রিফসের যে জয়েন্টগুলো সেটা অত্যন্ত টাইট হয়ে আছে, কোনো মুভমেন্ট খুব স্টিফ, এবং এই যে ইন্টারভার্টিবুলার জয়েন্টগুলো অত্যন্ত টাইট। ফলে উনি যখন মুভমেন্ট করেন, এবং এই যে আমি যখন হাত দিলাম, এই প্রত্যেকটা এই যে আপনার এই রিফসের মধ্যে যে জয়েন্টগুলো, হ্যাঁ, আমরা যেমন বাকেট হ্যান্ড মুভমেন্ট বলি, হ্যাঁ, যেন আমরা যখন ব্রিদিং নেই, হ্যাঁ, এই মুভমেন্টগুলোর সাথে কিন্তু আলটিমেটলি আমাদের এই চেস্টের পেনের সম্পর্ক নিবিড়ভাবে জড়িত। তা আমি দেখলাম পুরো পিঠটাই তার স্টাক হয়ে আছে, স্টিফ হয়ে আছে, এবং পিছনের মুভমেন্টগুলো কিছু মুভমেন্ট করতেছে না। ফলে আমার ডায়াগনোসিসটা পরবর্তী সময়ে আমার একটু আবার নতুন করে কারেকশন করতে হয়। অর্থাৎ উনি তো আসলে বেসিক্যালি আপনার ওই বাংলাদেশ বিমানে চাকরি করেন, সারাক্ষণ কম্পিউটার কাজ করার কারণে, মোবাইল ব্যবহার করার কারণে, ভিডিও দেখার কারণে, কাত হয়ে শুয়ে থাকার কারণে ওনার এই যে
রিপসের থোরাসিক মুভমেন্ট না হওয়ার কারণে, স্টিফনেসের কারণে ওনার বডির বায়োমেকানিক্যাল চেঞ্জ হয়ে গেছে। অর্থাৎ আমাদের বডির যে বায়োমেকানিক্স, ঘাড় থেকে পিঠ, পিঠ থেকে ওয়েট, আমাদের হিপ, তারপর পা, এখান থেকে যে বিদ্যুৎ শিফট করে সেটা চেঞ্জ হয়ে গেছে। তো আমরা পরে ওনাকে আমাদের যে সাধারণত যে ট্রিটমেন্টগুলো আমরা দেই আমাদের এখানে, যে আমাদের ড্রাই নিডিল, তারপরে আমাদের এমএফআর, ভিসারাল ম্যানিপুলেশন, যা যা করা লাগে সব করার পর আলহামদুলিল্লাহ কালকে উনি অনেক বেটার বোধ করছেন। তো এই পেশেন্টটা আমরা ওনাদের বলে দিয়েছি যেটা খুব মানে ওভারনাইট কিছু হবে না, সময় লাগবে। আমরা অনেকগুলো ওনাকে পরামর্শ দিয়েছি। আমরা আশা করতেছি যে মোটামুটি সপ্তাহ দুয়েকের মধ্যে অনেক ভালো রেজাল্ট পাবো আমরা। তো এইটার ফিডব্যাক আমরা দিব, হ্যাঁ। এবং আজকে ইনশাল্লাহ পেশেন্ট আসবেন। আমরা আপনাদের সামনে জানাইলাম যে আমাদের ডায়াগনোসিস হচ্ছে যে ওনার বায়োমেকানিক্যাল চেঞ্জ, মাসকুলোস্কেলেটাল ডিসঅর্ডার, সেই সাথে ওনার চেস্ট আপনার স্টিফনেস, অর্থাৎ আমাদের আমরা যদি অ্যাক্টিভিটি বা রেগুলার ঠিক মতো না করি তাহলে আমাদের থোরাসিক রিজনের স্টিফনেসের কারণে ওনার এই পেনটা হচ্ছে। এবং এই পেনটা T4 সিনড্রোম না। আমরা আগেও আমাদের ভিডিও আছে, দেখবেন। T4 সিনড্রোম যদি হতো তাহলে এই 1 2 3 4 এই জায়গায় একটা পেন হইতো, সেই পেনটা নেকে স্প্রেড করে শোল্ডার দিকে ছড়াইতো। সেই ধরনের উনি কোনো রকম প্রবলেম আমাদের বলে নাই, হ্যাঁ। এবং এটা আমরা ওই লক্ষণ না থাকার কারণে আমরা পুরোপুরি নিশ্চিতভাবে বলছি যে না, T4 সিনড্রোম না, এটা পুরোটাই তার কি মাসকুলোস্কেলেটাল ডিসঅর্ডার এবং থোরাসিক স্টিফনেস। আর একটা ব্যাপারে ওনার আমি খবর নিয়ে জানতে পারছি বা ইতিহাস নিয়ে জানতে পারছি, ওনার উনি জাজিমের শোন, জাজিমটা অনেক পুরাতন এবং মাঝখানে ডাবানো, ফলে উনি যখন শুইতে যান তখন এইটা একটা এই থোরাসিকটা দেবে যাওয়ার কারণে যখন আমরা মুভমেন্ট করি রাতে শোয়ার সময়, তখন হয় কি মুভমেন্টটা হয় না। আপনার ফ্ল্যাট সারফেসে শোয়া আর ডাবানো একটা জায়গায় শোয়ালে পরে হয় কি এটা বায়োমেকানিক্যাল আরো সারা রাত যখন উনি শুয়ে থাকেন 7-8 ঘন্টা, ফলে ওই জায়গাটা একদম আরো জমে থাকে। ওই জায়গায় কিছুটা ইন্টারস্টিশিয়াল স্পেসে ফ্লুইড জমে, ফলে পেনটা আরো বেড়ে যায়। তো এটা হচ্ছে মোটা কথা আপনাদের সাথে শেয়ার করলাম, যে বেসিক্যালি কথা হচ্ছে যে পেশেন্টকে ভালোভাবে দেখতে হবে এবং একজন থেরাপিস্ট কাজ করতে হবে, কিছু টাচ করতে হবে। এবং কখনো কখনো আমাদেরও ভুল হইতে পারে, এটাও মানে মনে রাখতে হবে যে আমরা ভুলের ঊর্ধ্বে না। আর যে কথা বলতেছিলাম যে এই যে বিষয়গুলো, বিষয়বস্তুর গভীরে যেতে হবে, যেটা আমরা দেখাইলাম যে শোয়াটা একটা গুরুত্বপূর্ণ বিষয় ছিল, প্রফেশনাল একটা গুরুত্বপূর্ণ, অকুপেশনাল যে ব্যাপারটা, অকুপেশনাল হ্যাজার্ড আমরা বলবো এই বিষয়টা, সেটা আমরা ধরতে পারছি, আপনাদের সাথে শেয়ার করলাম। যারা এই ব্যথা ভুগতেছেন তারা আমাদের যে ট্রিটমেন্ট প্রোটোকল বা যেটা আছে আমরা প্রায় দেখাচ্ছি, সেগুলো খেয়াল করলে ইনশাল্লাহ ভালো উপকার পাবেন। এবং এই ব্যথাটা যদি আমাদের যে কথাটা বললাম যে পেশেন্টটার, আপনার ক্ষেত্রে কিন্তু সেম হতে পারে। আপনি মনে করতেছেন যে এটা অন্য কোনো ব্যথা, হয়তো PLID বা অন্যরকম, ব্যাপারটা কিন্তু তা না। ব্যাপারটা কিন্তু এরকম, ওর মতো কেস কিন্তু আপনার হতে পারে। সেই ইনফরমেশন আপনাকে দিলাম। আজকে এই পর্যন্তই। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।